সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা একটা বিষয় হয়তো খেয়াল করে দেখবেন যে সমন্বয়করা কেমন জানি চুপসে গেল। সমন্বয়করা চুপসে গেল কেন? সমন্বয়করা যখন চারিদিকে তাদের বিতর্কিত কর্মকাণ্ড, চারিদিকে যখন তাদের সমালোচনা, চারিদিকে যখন তাদের আলোচনা, তারা সব কিছুতে মনে হয় ভেঙে চুরে সব জয় করে ফেলবে, সবকিছু মনে হয় তারা একদিনে বদলিয়ে ফেলবে। এই অবস্থায় যখন একের পর এক তাদের বিভিন্ন কর্মকাণ্ডের বিতর্ক শুরু হলো, যে তারা মাঠে ঘাটে হয়তোবা তারা যেভাবে বিচরণ করা শুরু করেছে, তদবির বাণিজ্য শুরু করেছে। কয়েকদিন আগে একটা নিউজ আসলো, হাসনাত আবদুল্লাহকে সেনাবাহিনী অ্যারেস্ট করলো। এখন রিউমার স্ক্যানার ফ্যাক্ট চেক করে দেখলো যে এটা ভুয়া। এখন কতটা ভুয়া কতটা সত্য সেটা আমরা আসলে ঠিক জানি না, তবে কিছুটা রটে তো কিছুটা বটে। এমনও তো হতে পারে যে হাসনাত আবদুল্লাহকে উঠিয়ে নিয়ে গিয়ে সাবধান করে দেওয়া হয়েছে যে তোমরা যা করছো তা দেশের স্বার্থের পরিপন্থী, দেশের স্বার্থের জন্য এগুলো ভালো নয়, এমনও তো হতে পারে। এরপরে আপনারা কয়েকদিন আগে একটা নিউজ পেলেন, নিউজটা মুছে দেওয়া হলো। সেই নিউজটা কি? চট্টগ্রামের সমন্বয়ক রাফি রাফি 32 কোটি টাকা তদবির বাণিজ্য করে উনি অবৈধ উপায়ে এটা কামাই করেছেন, ইনকাম করেছেন। এখন কিছুক্ষণ পরে, কিছু ঘন্টার পরে নিউজটিকে ডিলিট করে দেওয়া হলো বা নিউজটিকে সরিয়ে ফেলা হলো। এখন রিপোর্টারকে চাকরিচ্যুত করা হলো। এগুলো আসলে কিসের লক্ষণ? এই আসলে এগুলোর লক্ষণটা হলো যে অ্যাকচুয়ালি তারা যে তদবির বাণিজ্য করছে এটা যারা প্রকাশ করছে, আপনি মনে করিয়েন না রাফির যে 32 কোটি টাকার ঘটনা এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, মাত্র একটা ঘটনা। কিন্তু এই যে 158 জন সমন্বয়ক বিভিন্নখানে আছে, যে সমন্বয়করা একে অপরকে সবাইকে চেনেও না, এরকম একটা রিউমার বাজারে আছে। এই সমন্বয়করা বিভিন্ন এলাকায় দেন দরবার, ডিসির সাথে মিটিং, এবং তারা মনে হয় এক একজন এক একটা মন্ত্রীর পদমর্যাদা নিয়ে চলে। এই যখন অবস্থা, তখন বাংলাদেশের মানুষের যে পারসেপশন, এই পারসেপশনটা কি? এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের যে দুর্যোগ দুর্দশার খবর শুনতে পাচ্ছেন, তা সব কিছু গিয়ে সমন্বয়কদের উপরে একটা চাপ তৈরি হচ্ছে। এই চাপটা কেমন? আগেই ভালো ছিলাম। এখন যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে যে এই সমন্বয়করা হঠাৎ চুপসে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে তারা এককভাবে দাবি করতে চেয়েছিল এই গণ অভ্যুত্থানটা তারাই ঘটিয়েছে, কিন্তু তা ছাত্র জনতা বলা হয়। কিন্তু এই জনতা তাদের পৃষ্ঠ থেকে যখন সরে গেল, তখন তাদের সবকিছু আস্তে আস্তে ক্লিয়ার হতে শুরু করলো যে আসলে এই গণ অভ্যুত্থানের পিছনে ছাত্ররা তো ছিল, এই জনগণ তাদের পিছন থেকে সরে গেছে। জনগণ সরে যাওয়া মানে তাদের পায়ের নিচে থেকে মাটি সরে যাওয়া। ছাত্ররা বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড করে তারা যখন একের পর এক যখন বিতর্কিত হতে শুরু করলো, বিতর্ক যখন তাদের পিছু ছাড়ছে না, ছাড়বে কেন? তারা মন্ত্রণালয় থেকে শুরু করে, তারা এই নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে, তারা বদলি বাণিজ্য থেকে শুরু করে সবকিছুর সাথে যখন তারা অতপ্রতভাবে জড়িয়ে যাচ্ছে, যখন সরকার দেখছে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, সেনাবাহিনী দেশ চেয়ে চেয়ে দেখছে, কিছুই করার নাই, আসলে কারোর কিছু করার নেই। এখন মানুষ চুপচাপ সয়ে যাচ্ছে কেন? মানুষ চুপচাপ সয়ে যাচ্ছে এই কারণে যে মানুষের হাতে এখন অল্টারনেটিভ নাই। এই অল্টারনেটিভটা নেই কারণ হচ্ছে একটা সরকার, সে স্বৈরাচার বা ফ্যাসিস্ট যাই হোক না কেন, যখন একটা সিস্টেমিক ওয়েতে বা নন সিস্টেমিক ওয়েতে ছিল, এর চেয়ে তো খারাপ ছিল না। এখন যে পরিমাণ খারাপ আছে, এই খারাপ তো ছিল না তারা। তাহলে এই পরিমাণ খারাপ যখন ছিল না, তখন বারবার মানুষ তো বলতেই থাকে আগেই ভালো ছিলাম। এই আগেই ভালো ছিলাম তত্ত্বে যখন চলে গেছে, সমন্বয়কারীরা কি দেখতে পায় না? স্ক্রল করলে কি দেখতে পায় না যে সমন্বয়ক হটাও দেশ বাঁচাও? কয়েকদিন পরে সমন্বয়কদের
বিরুদ্ধে যে মানুষ মাঠে নামবে তার আগাম কিছু লক্ষণ আমরা দেখতে পাই। কিভাবে? মানুষের ভিতরে যে পঞ্জীভূত ক্ষোভ ছিল, এই ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু এই গণঅভ্যুত্থান। ঠিক তারা যদি আগের চেয়ে কোনো একটা বিষয়ে ভালো না থাকে, তাহলে এই যে সমন্বয়করা ইমোশনালি মানুষকে অ্যাটাচমেন্ট করিয়ে একটা সরকারকে যখন অভ্যুত্থান ঘটিয়ে যখন পতন ঘটাতে পারে, তখন এটাও মাথায় রাখতে হবে যে এই জনগণ এখন সচেতন হয়ে গেছে। এই জনগণ খুব দ্রুত সমন্বয়কদেরকে তারা সরাতে চাইবে এবং জনগণ খুব দ্রুতই এখন চাইবে একটা নির্বাচন। এই নির্বাচনটা তারা চাইবে একটা গণতান্ত্রিক যে কোনো একটা পন্থায় এসে একটা ইনক্লুসিভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু সমন্বয়করা তা কি হতে দিতে দেবে বলে মনে হয়? আমার তো মনে হয় না। যখন দিতে যাবে না তখন এই জনগণ, তাদের পিছনে তো জনগণ নাই, ওই যে জনতা বলা হয় জনতা নাই, তারা এই যে 158 জন সমন্বয়ক তারা মাঠে গেলে এখন কাদের পায়? তারা শুধুমাত্র জামাত ইসলাম এবং শিবিরদের পায়। জামাত ইসলাম শিবির এর পিছনে তারা, তাদের পিছনে ওরা, এরা ছাড়া কিছু নেই। এখন কথা হলো, যে উদ্দেশ্য নিয়ে আপনারা গণ অভ্যুত্থান করেছেন, এই উদ্দেশ্যটা কতটা সফল হয়েছে? কোন একটা দিক থেকে আপনারা ভালো আছেন? কোন একটা ইস্যু নিয়ে আপনি ভালো আছেন? যেমন এই সমন্বয় করে যদি এই সরকারকে পতন না ঘটাইতো, তাহলে এই যে সময় এসে অতিরিক্ত 100 পণ্য এবং সেবাগুলোর উপরে যে একটা ভ্যাট আরোপিত করা হলো, এটা কার কাছে যাচ্ছে, কি হচ্ছে? তাহলে সবকিছু যাচ্ছে সমন্বয়কদের ঘাড়ে। সুতরাং আমি বলতেই পারি আগামী দিনে সমন্বয়কদের উপরে একটা চাপ এবং প্রেসার এবং জনরোষ তৈরি হতে যাচ্ছে। সুতরাং নাক চোখ কান খোলা রাখুন এবং দেশে বসবাস করছি, আমরা সব দেখতে পাচ্ছি আগে কেমন ছিলাম, এখন কেমন আছি, আগামীতে আরো কিছু দেখতে পাবেন। এই যখন ভয়ঙ্কর অবস্থা, এই ভয়ঙ্কর অবস্থা থেকে উত্তরণের একটাই পথ, নির্বাচন, নির্বাচন এবং নির্বাচন। এবং এই সমন্বয়ক হটাও, দেশ বাঁচাও, সোজা কথা। এক কথায় আগামীতে যে সমন্বয়করা একটা দল গঠন করবে, এই অপেক্ষা পর্যন্ত সরকারি পৃষ্ঠপোষকতা পাবে, এই সুযোগ যদি আপনারা দিয়ে দেন, তাহলে সমন্বয়করা আপনাদের ঘাড়ের উপরে চেপে বসে একদম ওই এক স্বৈরাচারকে তাড়াতে গিয়ে এরা আরো বড় মাফিয়া এবং স্বৈরাচার হয়ে দাঁড়াবে। সুতরাং আগামী দিনের জন্য আপনারা প্রস্তুত থাকবেন, চোখ কান খোলা রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।